হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আর প্রথম এপিসোড হরর টাইম উইথ অন্তহীনের। আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাথে যদি কোনো প্যারানর্মাল বা ভৌতিক ঘটনা ঘটে থাকে বা এরকম যদি কোনো চেনা জানা গল্প থাকে তাহলে সেগুলো আমাকে অবশ্যই পাঠাতে। আর সেই গল্পগুলো আমি আমার এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে পড়ে শোনাবো। সেরকমই আমাকে একজন ফেসবুকে মেসেঞ্জারে লিখে পাঠিয়েছে। আজকে তার গল্পটা তোমাদেরকে পড়ে শোনাবো। তার একদম বাস্তব অভিজ্ঞতা জীবনের, সেটা আমাকে লিখে পাঠিয়েছে আমারই একজন ফেসবুক ফ্রেন্ড রাজীব মাহাতো। তো সে পাঠিয়েছে তার গল্প, আমার এখানে পুরোটা লেখা রয়েছে, সেটাই আজকে পাঠ করব। তো চলো শোনা যাক সে কী লিখেছে বা তার ভৌতিক অভিজ্ঞতাটা। আশা করি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা, খুব মন দিয়ে শোনো। আর যদি তোমরা ইয়ারফোন কানের মধ্যে লাগিয়ে থাকো তাহলে অবশ্যই ইয়ারফোনটা লাগিয়ে রাখো, ভালো করে এনজয় করো। হ্যালো দাদা, আমার নাম রাজীব মাহাতো। তুমি পোস্ট করেছিলে যে সত্যিকারের ভূতের ঘটনা পাঠাতে, তাই আজ তোমাকে এই ঘটনাটা লিখে পাঠালাম। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 10 বছর আগে। একটি বিয়েবাড়ি উপলক্ষে আমি, মা এবং বাবা গিয়েছিলাম আমাদের গ্রামের মামা বাড়িতে। গ্রামের বাড়িটি উত্তর 24 পরগনার একটি ছোট্ট গ্রামে। বিশেষ কারণবশত গ্রামটার নাম আমি লিখলাম না। সেবার আমাদের এক আত্মীয়র বিয়ে ছিল সেই গ্রামে, তো সেই অনুযায়ী আমরা গিয়েছিলাম সেখানে। আমার মামার বড় মেয়ে মানে আমার দিদির বিয়ে ছিল। গ্রামের বিয়ে মানে তো বোঝোই, সকল আত্মীয় স্বজন এক বাড়িতেই থাকে। ফলে রাতের বেলা মামা বাড়িতে শোয়ার মতন ঘর ছিল না। বিয়ে হতে আর 2 দিন বাকি, তবুও বাড়ির আত্মীয় স্বজনে একদম জমজমাট। রাতে শোয়ার জায়গা হলো না আমার এবং একটি দাদার। মামা বলল পাশের বাড়িতে একটি ঘর ফাঁকা আছে, সেই ঘরে গিয়ে যেন আমি আর দাদা সেই রাতটা কাটিয়ে দিই। আমরাও কোনো আপত্তি করলাম না, কারণ বাড়িতে এত লোক শোয়ার মতন জায়গা নেই। এভাবে গাদাগাদি করে শুলেও রাতে ঘুম আসবে না, তাই পাশের বাড়িতে শোয়ার সিদ্ধান্তটা আমার ঠিক মনে হলো। তাই আমরা দুজন ঠিক করলাম যে সেই রাতটা সেই বাড়িতেই কাটাবো। তাই আমরা রাত 11টার দিকে পাশের বাড়িতে গেলাম। বাড়িটা খুব বেশি বড় নয়, পুরনো বাড়ি, মাটির দেওয়াল এবং উপরে টালির ছাদ। সেই বাড়িটার একটি ঘর ফাঁকা ছিল, তাই সেখানেই আমাদের শোয়ার জায়গা করা হয়েছে। বাড়ির চারপাশে অনেকগুলো গাছ রয়েছে, বট থেকে শুরু করে অশ্বত্থ অনেক গাছ রয়েছে সে বাড়িটার আশেপাশে। গ্রামের বাড়ি যেরকম হয় ঠিক সেরকমই। আমি আর দাদা গিয়ে ঘরের দরজা খুললাম। ঘরটা ছোট হলেও বেশ সুন্দর, সাজানো গোছানো। একটি বড় বিছানা ঘরের এক কোণে, বিছানার পাশেই বড় জানলা। বিছানার পাশে একটি ছোট্ট টেবিলও রয়েছে। সেই টেবিলে মাটির কলসিতে জল রাখা। কিন্তু দুঃখের বিষয় হলো সেই ঘরে কোনো ফ্যান নেই। এই গরমের মধ্যে ফ্যান ছাড়া কীভাবে থাকবো এটা ভেবে প্রথমে একটু ভয় পেয়ে গেলাম। দাদা বলল বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তাই জানলাটা খোলা রাখলে সেই হাওয়া ভিতরে আসবে, ফলে বেশি গরম লাগবে না। আমিও তাই ভাবলাম, তাই জানলাটা খুলে দিলাম। এরপর আমরা বিছানার ওপর শুয়ে পড়লাম। জানলা দিয়ে বেশ সুন্দর হাওয়া আসছিল, তাই গরম লাগছিল না। কিছুক্ষণ শুয়ে থাকার পরেই দাদার নাক ডাকার শব্দ পেলাম পাশ থেকে। আমিও ঘুমিয়ে পড়লাম কিছুক্ষণ পর। রাতে হঠাৎ কিসের একটা আওয়াজে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে চারিদিক তাকাতে লাগলাম যে কিসের আওয়াজ হলো। ঘরের মধ্যে একটি নাইট বাল্ব জ্বলছে, সেই হালকা আলোয় ঘরের চারিদিকটা দেখতে পেলাম না, কোনো কিছুই দেখতে পেলাম না। পাশে দেখি দাদা এখনও ঘুমোচ্ছে। মনের ভুল ভেবে আবার ঘুমানোর জন্য চোখ বন্ধ করতে গেলাম। ঠিক তখনই জানলার দিকে আমার চোখ গেল। জানলার দিকে তাকাতেই মনে হলো কেউ যেন জানলা দিয়ে এদিকেই তাকিয়ে রয়েছে। একটা মানুষের মতন ছায়া, মানুষটার মুখ দেখা যাচ্ছে না। আমি ভয় পেয়ে গেলাম। দাদাকে ডেকে উঠালাম, দাদাকে সবটা খুলে বললাম। দাদা জানলার কাছে গিয়ে কিছু দেখতে পেল না। দাদা বলল হয়তো কোনো চোর হবে, ভয় পেতে না। আমিও ভাবলাম যে এই গ্রামে এত রাতে নিশ্চয়ই কোনো না কোনো চোর বেরিয়েছে, আর সেই চোরটাই এই ঘরে ঢোকার চেষ্টা করছে, তাই হয়তো এদিকে তাকিয়েছিল নজর রাখার জন্য। জানলাটা আটকে দিয়ে শুয়ে পড়লাম আবার। কিন্তু আমার কিছুতেই ঘুম আসছিল না। দেখলাম দাদা আবার ঘুমিয়ে পড়েছে। আমিও চেষ্টা করলাম ঘুমানোর, কিন্তু পারলাম না।
হঠাৎ মনে হলো দরজায় টোকা পড়ছে। আবার ভাবলাম টিকটিকি হয়তো, কিন্তু আমার ভাবনাটা ভুল, কারণ একবার দুইবার নয়, টানা 3-4 বার শব্দটা হলো। আমি আবার ভয় পেয়ে গেলাম। এবার ভাবলাম দাদাকে ডাকবো না, ফালতু ওকে ডেকে বারবার বিরক্ত করে কোনো লাভ নেই। মনে সাহস নিয়ে বিছানা থেকে নেমে দরজার সামনে গিয়ে দরজার ছিটকিনিটা খুলে দরজাটা খুলে দিলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কেউ নেই বাইরে। আমি টর্চ জ্বালিয়ে উঠোনটাও দেখলাম, কাউকে দেখতে পেলাম না। কিন্তু মনে হলো একটা ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে প্রবেশ করলো। আমি ভয় পেয়ে প্রচণ্ড জোরে দরজাটা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করার আওয়াজে দাদার ঘুম ভেঙে গেল। তবে দাদা কিছু না বলে আবার পাশ ফিরে শুলো। আমি বিছানায় এসে শুয়ে পড়লাম। আবার 10 থেকে 15 মিনিট ধরে বিছানায় এপাশ ওপাশ করতে লাগলাম। ভয়ে ঘুম আর আসতে চাইছিল না। কতক্ষণ এরকম করেছিলাম জানি না। হঠাৎ মনে হলো বিছানার পাশে কেউ একটা এসে দাঁড়িয়েছে। আমি ভয় নিয়ে আস্তে আস্তে সেদিকে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার হৃদস্পন্দন অনেক বেড়ে গেল। আমি স্পষ্ট দেখলাম যে কেউ সেখানে দাঁড়িয়ে রয়েছে। আমি চিৎকার করে দাদাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু আমার মুখ থেকে একটা শব্দ বের হলো না। আমার চিৎকার গঙ্গানিতে পরিবর্তন হলো। তারপর কি হয়েছিল মনে নেই। সম্ভবত আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সকালে যখন চোখ খুললাম তখন দেখলাম দাদা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে ব্রাশ করছে। সব কিছু ঠিক আছে এখন। আমি বিছানার উপর উঠে বসলাম। দাদাকে রাতের ঘটনাটা বলতে গিয়েও বললাম না, যদি ও বিশ্বাস না করে এই কথা ভেবে। এই ঘটনাটা আজ পর্যন্ত কাউকে বলিনি। আমি জানি না সেদিন আমি কে দেখেছিলাম বা আমার সাথে কি হয়েছিল। আজ তোমাকে এটা লিখে পাঠালাম। তোমার ইচ্ছে হলে এটা তোমার চ্যানেলে পড়ে শুনিও। ধন্যবাদ। তোমরা শুনলে রাজীব মাহাতোর নিজস্ব ভৌতিক অভিজ্ঞতার ঘটনা, যেটা আমাকে পাঠিয়েছে। তো এই ঘটনাটা শুনে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে এরকম যদি কোনো ঘটনা থাকে তাহলে আমাকে সেটা অবশ্যই পাঠাও, কারণ তোমাদের গল্পগুলো আমি ভিডিওতে পড়ে শোনাবো। ডেসক্রিপশন বক্সের মধ্যে ইমেল অ্যাড্রেস রয়েছে, আর সঙ্গে আমার প্রোফাইলের লিঙ্কও রয়েছে। তো যাও, গিয়ে নিজেদের অভিজ্ঞতা পাঠাও, গল্প লিখে পাঠাও। সেগুলো গল্প আমি পাঠ করব পরবর্তী কোনো ভিডিওতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এরকম ভিডিও আর ওই চ্যানেলে আসতেই থাকবে। এরপর থেকে ব্লগ ভিডিও আপলোড করব, সঙ্গে হরর টাইম উইথ অন্তহীন তো রয়েছে। তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ওটা মাস্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং এনজয় দ্য লাইফ।